তাহলে আজকে হবে আমাদের র্যাঙ্ক মেথড 7 নম্বর ফরম্যাট ম্যাট্রিক্সের 7 নাম্বার। 34 নম্বর প্রবলেম, ইফ এ ম্যাট্রিক্স 3টে সারি 3টে কলাম দেওয়া আছে, দেন ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক। র্যাঙ্কটা আসলে এই ম্যাট্রিক্স দেখেই বলা যায়। ম্যাট্রিক্সের সারি 3টা কলাম 3টা সারি 3টা কলাম মানে এর র্যাঙ্ক হলো 3, আর 2টা সারি 2টা কলাম হলে র্যাঙ্ক হবে 2। তো সহজ কথা, তাহলে আর শিকার কি আছে? হ্যাঁ, এখানে শিকার হচ্ছে যে মনে করেন আপনি বাচ্চা ভর্তি করাতে গেলেন ক্লাস 3-তে। এখন যে কোনো একটা স্কুলে ক্লাস 3-তে যদি ভর্তি করাতে যান, তাহলে তারা কিন্তু একটা পরীক্ষা নেবে, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যদি বাচ্চা ফেল করে, 0 পায়, তাহলে কিন্তু তাকে আর 3-তে ভর্তি করাবে না। তখন স্যারেরা পরামর্শ দেবে এই বাচ্চা আপনার 2-তে নামায় দিতে হবে, এখন আর 3-তে আমরা এখানে নেব না, কারণ সে এইসব বেসিক জিনিসগুলো সে পারে না। এভাবে আপনাকে পরামর্শ দেবে, তখন বাধ্য হয়ে আপনি 2-তে ভর্তি করাবেন আপনার নিজের বাচ্চা। এইটাও সেই রকম। আমি বললাম এখানে 3টে সারি 3টে কলাম, এর র্যাঙ্ক হলো 3। আসলে কি 3? এটা আমরা এখন একটা এক্সাম করব, পরীক্ষা নেব। এর পরীক্ষাটা হলো নির্ণয় করতে হবে। নির্ণয়কের মান যদি অশূন্য হয়, মানে শূন্য বাদে যে কোনো মান, মাইনাস হোক আর প্লাস হোক, যে কোনো একটা মান হলেই তার র্যাঙ্ক ঠিক থাকবে, 3 থাকবে। কিন্তু যদি শূন্য হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 1 কমে যাবে, 3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখন 2 হয়ে যাবে। এখন আসি, এইটাই হচ্ছে কাজ, এছাড়া আর কোনো কাজ নেই এর ভিতরে। তাহলে আমরা র্যাঙ্ক দেখাচ্ছি, ওই ফাইন্ড আউট এ নির্ণয়। আমাদের তো এ নির্ণয় করতে বলিনি, আমাদের বলেছে র্যাঙ্ক করো, ফাইন্ড আউট দ্য র্যাঙ্ক। তাহলে আপনি নির্ণয় করবেন কেন? ওই নির্ণয়টাই মূলত এক্সাম, ওইটাই ওর পরীক্ষা। তাহলে এ নির্ণায়ক আমরা প্রথম সারির যে 3টা উপাদান দেখছি, এই 3টা উপাদানের এ নির্ণয় করব। যে 4 আছে, -2 +3, ব্যাস বসাই দিলাম, দিয়ে এবার সহগগুলো বসালাম। প্রথমটার সহগ হচ্ছে সারি কলাম বাদ দিলে 4 3 2 4, -2 এর সারি কলাম বাদ দিলে 2 3 1 4, +3 সারি কলাম বাদ দিলে 2 4 1 2। এই যে মানগুলো থাকে, এবার নির্ণয় করে ফেলি। নির্ণয় চিহ্ন যেহেতু দেওয়া হয়েছে আমরা জানি, তাহলে এখানে 2 প্রথম 4 লিখলাম, 8 গুণন করলাম, 4 4 16 মাইনাস 3 2 গুণে 6 -2। এবার 8 গুণন করলে 4 2 গুণে 8 মাইনাস 3 1 3 +3 2 2 গুণে 4 4 1 4। ক্লিয়ার? এরপর আমরা নির্ণয় করে ফলাফল করে আসছে কত? 30। তাহলে নির্ণায়কের মান কি অশূন্য হয়েছে? যদি অশূন্য হয়, এই 30 তো একটা অশূন্য মান, তাহলে র্যাঙ্ক ঠিক থাকবে, ওই 3 ম্যাট্রিক্সে 3 র্যাঙ্ক থাকবে। সো দ্য র্যাঙ্ক অফ এ 3, বিকজ, কারণ এ নির্ণায়ক ইজ নট ইকুয়াল 0। এ নির্ণায়কের মান 0 হয়নি, 0 হয়নি বলে অশূন্য মান, আর অশূন্য মান বলেই র্যাঙ্ক 3 থাকবে। যদি শূন্য হয়ে যেত, তাহলে এটা 2 হয়ে যেত র্যাঙ্ক। এটা আবার ব্যাখ্যা আমরা এক্সপ্লেনেশন করে দেখাই দিছি। ইন দ্য অর্ডার অফ 3 ম্যাট্রিক্স, সারি কলাম 3টা, এই জন্য এর র্যাঙ্ক হলো 3। সো দেয়ার ফর দ্য র্যাঙ্ক ম্যাট্রিক্স এ অফ উড বি 3, আনসার। এবার 35 নম্বর অঙ্ক, ডিটারমাইন দ্য র্যাঙ্ক ম্যাট্রিক্স। 3 ম্যাট্রিক্স এখন নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 1 2 3, তাহলে 1 -2 +3, এর সবগুলো সব নির্ণায়কের মধ্যে লিখে ক্যালকুলেশন করলাম। নির্ণায়কের ফলাফল 0 হয়েছে, তাহলে এই 3 ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হয়ে যাবে, কারণ র্যাঙ্ক 0 হয়ে গেছে, এই নির্ণায়ক 0 হয়ে গেছে, পরীক্ষা দিয়ে 0 পাইছে। অশূন্য, যদি অশূন্য মান হতো, -1ও যদি পাইতো, তাও কিন্তু র্যাঙ্ক ঠিক থাকতো। দ্য র্যাঙ্ক অফ এ 2, কারণ কি? বিকজ এ নির্ণায়ক ইজ ইকুয়াল টু 0।
36 নাম্বার 3 3 ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক তো 3 হওয়ার কথা। এখন দেন র্যাঙ্ক ইজ লেস দ্যান 3, দেখাতে হবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3-এর থেকে কম, তার মানে তো 2। তাহলে বোঝাই যাচ্ছে নির্ণায়কের মান নিশ্চয়ই 0 হবে। তো নির্ণয় করলাম, নির্ণয় করে যে ফলাফল আসছে, তাহলে ফলাফল আসছে কত? 30। এ তো আসন্ন মান। আসন্ন মান হলে র্যাঙ্ক ইজ লেস দ্যান 3, না? লেস দ্যান 3 হয়নি, তো 3 হয়েছে। তো the rank of A equal 3 because A নির্ণায়ক is 0, নির্ণায়কের মান 0 হয়েছে, তাহলে লেস দ্যান 3 হয়নি। 37 নাম্বার 3 3 ম্যাট্রিক্স, তার র্যাঙ্ক 3 হবে। নির্ণয় করা হলো, এই যে 0 হয়ে গেছে, তাহলে এটা লেস দ্যান 3 হয়েছে। তো র্যাঙ্ক A equal 2, এটা 3 হয়নি, র্যাঙ্ক 2 হয়েছে। এবার আসেন 8 নম্বর ফর্ম। আচ্ছা 7 নম্বর ফর্মেটে কি কোনো প্রশ্ন আছে লেমন? স্যার এই যে 36 নম্বর আর 37 নম্বরে একটু পার্থক্য বুঝতে পারলাম না। 36 নাম্বার আর 37 নাম্বার। 37 নাম্বারে আমরা এক্সাম করে দেখেছি, নির্ণয় করে 0 হয়েছে, এই জন্য এর র্যাঙ্ক লেস দ্যান 3 হয়েছে, 3 থেকে কমে গেছে, তার মানে 2 হয়েছে। আর 36 নাম্বারে আমাদের দেখাতে বলেছিল দেন র্যাঙ্ক ইজ লেস দ্যান 3, আসলে তো লেস দ্যান 3 না, এর আমরা এক্সামিন করে দেখেছি যে ইজ নট লেস দ্যান 3, এটা তো র্যাঙ্কের মান এই এর র্যাঙ্ক হয়েছে 3, কারণ এটা বিকজ এ নির্ণায়ক ইজ নট ইকুয়াল 0, এ নির্ণায়কের মান তো 0 হয়নি, 0 না হলে লেস দ্যান 3 হয় কি করে? এটা 3 হবে, তো শুধু 3 লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। বিজনেস অ্যাপ্লিকেশন 8 নম্বর ফরম্যাট, ব্যবসায়ী প্রয়োগে আমরা যে সাবজেক্টটা করতেছি, এই সাবজেক্টের নাম হলো বিজনেস ম্যাথ। তো আমরা প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে বিজনেস রিলেটেড কিছু প্রশ্ন পাবো। তো ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা বিজনেস কি হবে দেখাবো, আর আমাদের বিজনেসের কাজ হলো আয় ব্যয় মুনাফা এগুলো দেখানো। আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা অথবা লস হবে, এই হচ্ছে ব্যবসার কাজ। তো আয় ব্যয় মুনাফা ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে দেখাতে হয় সেটা আমরা এখন শিখব। ইন এ প্রোডাকশন কোম্পানিজ টোটাল সেল ভ্যালু, টোটাল সেল ভলিউম, সেলিং প্রাইস এবং কস্ট অফ প্রোডাকশন আর শোন বিলো, গিভেন বিলো, নিচে দেওয়া হলো ম্যাট্রিক্স ফর্মে। যেমন কিউতে কোয়ান্টিটি, প্রোডাকশন ইউনিটের পরিমাণ 700 400 এবং 200 ইউনিট। আচ্ছা এবার পিতে সেল প্রাইস আর সিতে কস্ট প্রাইস দেওয়া রয়েছে। প্রোডাকশন এবং সেলের ইউনিটের সংখ্যা দেওয়া আছে, সেল প্রাইস এবং কস্ট প্রাইস দেওয়া আছে। এখন ফাইন্ড আউট দ্য গ্রোস প্রফিট বের করো অফ দ্যাট কোম্পানি, ওই কোম্পানির মোট মুনাফা বের করো। আমরা জানি মুনাফা সূত্র হলো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ পাওয়া যাবে একটা কাজ করলে, এই কোয়ান্টিটির সাথে সেল প্রাইস গুণ করলে রেভিনিউ পাওয়া যাবে, আর টোটাল কস্ট পাওয়া যাবে এই কোয়ান্টিটির সাথে কস্ট প্রাইস গুণ করলে টোটাল কস্ট পাওয়া যাবে। টোটাল রেভিনিউ থেকে কস্ট মাইনাস করলে প্রফিট পাওয়া যাবে, আর সেটাই হবে আনসার। তাহলে আমরা সলিউশন শুরু করলাম। গিভেন দেওয়া হয়েছে কোয়ান্টিটি কিউ, এটা কিন্তু আমরা উত্তরপত্রে চলে আসলাম, ওটা তো প্রশ্নপত্রে ছিল। উত্তরপত্রে আমরা গিভেন আগে লিখে নিলাম, কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস সেল প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে। উই ফাইন্ড আউট, আমরা বের করবো গ্রোস প্রফিট সমান হোয়াট। তো গ্রোস প্রফিট সূত্র আমাদের জানা আছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এটা লিখবেন আগে। লেখার পরে নাও এখন দরকার টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ আর আমাদের বের করতে বলিনি, কিন্তু আমাদের দরকার। নাও টোটাল রেভিনিউ সূত্র হলো কোয়ান্টিটি ইন্টু সেল প্রাইস। কোয়ান্টিটি এই যে 700 400 200 এগুলো লিখলাম, আর সেল প্রাইস 60 টাকা 6 টাকা 150 টাকা লিখে ফেললাম। এবার কাজ হচ্ছে গুণ করতে হবে। গুণের কাজ হচ্ছে প্রথম যে সারির উপাদান 700, 700 সাথে এই 4 গুণ করতে হবে, 4 সাথে 2800,
সূত্রের প্লাস, এই 400-র সাথে এই 6 গুণ করতে হবে, 42400 সূত্রের প্লাস, এই 200-র সাথে এই 150 গুণ করতে হবে, হবে 30,000। তাহলে টোটাল যোগফল ব্র্যাকেটের মধ্যে যোগ করে দেখা গেল 35,200। বাস, টোটাল রেভিনিউ শেষ। এবার টোটাল কস্ট, কোয়ান্টিটি ইন্টু কস্ট প্রাইস। 700-র সাথে এই 3 গুণ করতে হবে, 3 সাথে 2100। 400-র সাথে এই 4 গুণ করতে হবে, 4 4 1600। 200-র সাথে এই 125 গুণ করতে হবে, 25,000। তাহলে টোটাল আসলো 28,700। রেভিনিউ 35,200 আর কস্ট হলো 28,700, মাইনাস করলে গ্রস প্রফিট 6,500। বাস, আনসার হয়ে গেল। বুঝতে পারছেন অঙ্ক? এই জি স্যার। আয় ব্যয় দেখানো, এইগুলোই হচ্ছে আমাদের এই বিজনেস অ্যাপ্লিকেশনের কাজ। হ্যাঁ, কিছু প্রশ্ন করতে চাইছিলেন, কি যেন বললেন? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, 39 নম্বরে আসেন। এ ম্যানুফ্যাকচারিং প্রডিউস প্রোডাক্ট XYZ, 3 ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করে। মার্কেট 1 আর 2, দুটো মার্কেটে তারা সেল করে। তো এটা ম্যাট্রিক্স আকারে সাজাইছে, 2টা সারি 3টা কলাম। ইফ ইউনিট সেল প্রাইস, যদি সেল প্রাইস XYZ 2.5 টাকা, 1 টাকা 25 পয়সা এবং 1 টাকা 50 পয়সা হয় রেসপেক্টিভলি পর্যায়ক্রমে, তাহলে ফাইন্ড আউট দ্য টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ বের করো। সেল প্রাইস দেওয়া থাকবে, আপনার রেভিনিউ বের করতে হবে। তো এই যে আমাদের ইউনিটের সংখ্যা দেওয়া রয়েছে, এর সাথে এখন আমরা গুণ করবো, গুণ করলে টোটাল রেভিনিউ চলে আসবে। ইন ইচ মার্কেট, প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা করে দেখাতে বলেছে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর শুরু করলাম। এখানে কোয়ান্টিটি আর গিভেন দেওয়া আছে, আগে লিখে নিলাম। কস্টটাও দেওয়া আছে নিচে, এটাও লিখে রাখিছি হাতে। 1 নম্বর রিকোয়ারমেন্ট, টোটাল রেভিনিউ কোয়ান্টিটি ইন্টু সেল প্রাইস। কোয়ান্টিটি 2টা মার্কেট, 2টা সারি আকারে সাজাই নিলাম, আর সেল প্রাইস কলাম আকারে সাজালাম। প্রথম এই 2 টাকা 50 পয়সা দিয়ে 10,000-এর গুণ করলে 25,000 টাকা। অবশ্যই আমি গুণটা ব্র্যাকেটের ভিতরে দেখাই দিছি, পরে যাই গুণ করেছি। তারপরে ব্র্যাকেটের বাইরে প্লাস দিছি, 2,000-এর সাথে এই 1 টাকা 25 পয়সা, এই 18,000-এর সাথে 1 টাকা 50 পয়সা, গুণ রেখে দিছে হবে। দ্বিতীয় সারি 6,000-এর সাথে 2 টাকা 50 পয়সা প্লাস 20,000-এর সাথে 1 টাকা 25 পয়সা প্লাস 8,000-এর সাথে 1 টাকা 50 পয়সা। বাস, এবার ব্র্যাকেটের ভিতরে গুণের কাজটা করে ফলাফল বের করলাম। 3টা প্লাস একত্রে যোগ করে দেখলাম 54,500, আর নিচেরটা 52,000 টাকা। এই আছে আনসার। তাহলে 2টা মার্কেটে টোটাল রেভিনিউ বেড়ে গেল। বাস, অঙ্ক হয়ে গেল। এরপর 2 নম্বর বলছে, ইফ দ্য ইউনিট কস্ট অফ দ্য অ্যাবভ 3 কমোডিটি আর 1 টাকা 80 পয়সা, 1 টাকা 20 পয়সা এবং অনলি 80 পয়সা রেসপেক্টিভলি পর্যায়ক্রমে, ফাইন্ড আউট দ্য গ্রোস প্রফিট। তাহলে গ্রোস প্রফিট বের করো। তার মানে কস্ট প্রাইস দেওয়া রয়েছে, আমরা যদি কস্ট প্রাইস ইউনিটের সাথে গুণ করি তাহলে টোটাল কস্ট পাওয়া যাবে, কিন্তু আমাদের বলেছে ফাইন্ড আউট দ্য গ্রোস প্রফিট। গ্রোস প্রফিটের সূত্র আমরা জানি, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে গ্রোস প্রফিট পাওয়া যায়। এখানে আর ইস মার্কেট আলাদাভাবে বলেনি, তার মানে 2টা মার্কেট একত্রে যোগ করে তাই দেখাতে বলা হয়েছে। ইস মার্কেট যদি বলতো আলাদা করে প্রত্যেকটা মার্কেটের প্রফিট সেপারেট করে রাখতাম, কিন্তু ইস মার্কেট বলেনি, তাই টোটাল একত্রে যোগ করে নেবো লাস্টে যাই। দেখেন কিভাবে করলাম। তো প্রথমে টোটাল কস্টের কাজটা শেষ করি। টোটাল রেভিনিউ তো আমরা আগেই পেয়ে গেছি, এখন টোটাল কস্ট বের করতেছি। এই 10,000-এর সাথে 1 টাকা 80 পয়সা, এই 2,000-এর সাথে 1 টাকা 20 পয়সা, এই 18,000-এর সাথে অনলি 80 পয়সা। তারপরে লাইন 6,000-এর সাথে 1 টাকা 80 পয়সা, 20,000-এর সাথে 1 টাকা 20 পয়সা, 8,000-এর সাথে অনলি 80 পয়সা। গুণের কাজটা ব্র্যাকেটের ভিতরে করলাম, এরপরে যোগের কাজটা করলাম। প্রত্যেকটা মার্কেট টোটাল কস্ট আলাদা করে ফেললাম। সো এবার আমরা প্রফিট বের করব। টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ। তাহলে টোটাল রেভিনিউ আমরা এর আগে যে 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম ওইটা মাইনাস টোটাল কস্ট, এখন টোটাল কস্ট বাদ দিয়ে দিলাম, দিলে টোটাল রেভিনিউ পেয়ে গেলাম। এখানে কিন্তু ইস মার্কেট পড়লে আমাদের উত্তরটা আসতো এই পর্যন্ত, প্রত্যেকটা মার্কেটের আলাদা প্রফিট, কিন্তু টোটাল প্রফিট বলে থেমে গেছে। তার মানে ওই প্রফিট 2টা আবার যোগ করতে হবে। ফার্স্ট মার্কেটে 19,700 প্লাস সেকেন্ড মার্কেটে 10,800 যোগ করলে হয়েছে 30,500। ওইটাই আনসার। বুঝতে পারছেন এবার? জি স্যার। তাহলে আগে আপনার এই যে 2বার পরীক্ষা দিছিলেন, ওই সময় আপনার কাছে কোন রাইটারের বই ছিল?
কমার্স পাবলিকেশনের বই। কমার্স পাবলিকেশন বই, মিলেনিয়ামের বই, দিগদর্শনের বই, কত বই, কুটির গ্রন্থ এরকম ভাবে বাজারে আছে, কিন্তু এইভাবে কি সাজানো ছিল? একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করা ছিল? না স্যার, আপনার বইটা অনেক সাজানো, হ্যাঁ, গোছানো। প্রত্যেকটা বই আমার লেখা, আপনার ফোর্থ ইয়ারের এরকম বই, প্রত্যেকটা ফর্মেট আকারে একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় থাকলে দেখেন কত সহজ হয়ে গেল। যখনই দুটো অঙ্ক করলেন তখন কিন্তু আপনার এই বিজনেস অ্যাপ্লিকেশন সম্পর্কে কনসেপ্ট আজ 3 বছর পরে ক্লিয়ার হলো, যা এর আগে কখনো হয়েছিল না, ঠিক না? জি স্যার। একজন ঢাকা কলেজে 4 বার পরীক্ষা দিছিল বিজনেস ম্যাথ, 4 বারই ফেল, তারপরে আমার কাছে প্রাইভেট পড়তে আসে। তো আমার এটা দেখার পরে বলছে, স্যার এইভাবে আমি এই 4 বছরে যে পরীক্ষা দিলাম কোনোদিন পাইনি। আগে আমি 4 বছরে কিছুই শিখতে পারিনি, এখন আমি যেভাবে বুঝতে পারছি। তা আমি ওরে প্রথমেই বলেছিলাম যে তুমি A+ পাবা। তবে স্যার আমি তো পাসই করতে পারতেছি না, তো A+ কোথায় পাবো? তো ঠিকই পরীক্ষা ও A+ পাইছিল। আবার অনেকেই বলে যে ইমপ্রুভ দিলে নাকি A+ হয় না, তা আমার স্টুডেন্টরা A+ হয়েছে কি করে? ইমপ্রুভ দিলে A+ হয় না কে বলেছে? ছাত্রদের এই সমস্ত গুজব। হ্যাঁ, ছাত্রদেরকে দুর্বল করে ফেলে এসব কথাগুলো বলে। তাই দেখেন বিজনেস অ্যাপ্লিকেশনে যতগুলো অঙ্ক আছে, এই আমাদের সব কনসেপ্ট কিন্তু এটাই। আয় থেকে ব্যয় বাদ দেবো, আয় কিভাবে তৈরি করবো, ব্যয় কিভাবে তৈরি করবো, আপনি কিন্তু বুঝে গেছেন। এখন যে কোনো অঙ্ক আয় আর ব্যয় বের করতে পারবেন, আর এখান থেকে বাদ দিলেই বাস রেভিনিউ বেড়ে যাচ্ছে, প্রফিট বেড়ে যাচ্ছে। তাহলে এই বিজনেস অ্যাপ্লিকেশনের অঙ্ক পরীক্ষা 100% আসবে। এখানে যে কয়টা অঙ্ক আছে, আজকে এই কয়টা বাড়ির কাজ থাকলো, এরপরে আমরা 9 নম্বর ফর্মেটে যাবো। 44 পর্যন্ত আছে অঙ্ক।